হ্যাঁ দেখো, কি যেন বলে, তোমার সাথে এর আগে মনে হয় 1-1.5 বছর আগে কথা বলেছিলাম এরকম ভাবেই, তোমার সাথে জাস্ট নর্মাল ক্যাজুয়াল ডিসকাশন। আজকে প্রায় 1.5-2 বছর পরে আবার তোমার সাথে এরকম ক্যাজুয়াল ডিসকাশন করছি। তো এখানে আমি যেমন আজকে একটা জিনিস, যেমন তোমরা হচ্ছে অনেক কিছু সাক্ষী। তোমার বয়স আজকে মোটামুটি, আমি যদি ভুল না করি, 86 ক্রস হয়ে গেছে। তো আজকে অনেক চেঞ্জেস তুমি তোমার লাইফে দেখেছো, যেমন আমিও কম চেঞ্জেস দেখিনি। যেমন আমি আমার জীবনে যে চেঞ্জেস দেখেছি তার মধ্যে আমি ছোটবেলা যখন ভালো করে মনে আছে, আমাদের একটা টিভি ছিল, ওয়েস্টার্ন সাদা দেওয়া টিভি। সেই টিভি, সাদা কালো টিভি, সেই টিভি যখন এসেছিল কি আনন্দ, সেই আনন্দ মহাভারত সেই সময়কার টিভি কেনা। তো সেই টিভি থেকে ধীরে 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 পেরিয়ে কালার টিভি এসছে, কালার টিভি থেকে পেরিয়ে আমাদের বাড়িতে এখন স্মার্ট টিভি চলে আসছে। এই যে একটা চেঞ্জেস, তো আমি আমার জীবদ্দশায়, আমার আজকে এজ প্রায় 44 হতে চললো, তো আমি আমার লাইফেই এতখানি চেঞ্জ দেখেছি। তো আমি আমার জীবন যদি 44 হয়, 44-এ যদি এত চেঞ্জ দেখে রাখি, তো তুমি সেই জায়গায় এজ তোমার আজকে 88, মানে জাস্ট আমার যা বয়স, আমার যা উপলব্ধি বা আমার যা নলেজ, তার ঠিক দ্বিগুণ তোমার নলেজ এক্সপিরিয়েন্স আরো বেশি অনেক দেখেছো। আমি তো না হয় কালার টিভি, সাদা কালো টিভি, সেখান থেকে কালার টিভি থেকে স্মার্ট টিভি, তারপরে এখন তো টিভিও কেউ দেখে না। আজকের দিনে মা বেশিরভাগ সময় টিভিতে বসে থাকতে হবে, ঠিক আছে, নিজের ইচ্ছে মতো দেখার টাইমের ব্যাপার অ্যাডজাস্ট করতে হবে। মোবাইলেই মা যেমন ঘুমিয়ে ঘুমিয়ে সবকিছু সিরিয়াল দেখে ফেলছে, মোবাইলে ইচ্ছে মতো মুভি দেখছে। তো আজকে ফাস্ট ফরওয়ার্ড লাইফে আমরা চলে এসেছি, এত চেঞ্জেস। তো তখনকার দিনের চিন্তা ভাবনা তার সাথে এখনকার দিনের যে চিন্তা ভাবনা, সেটা মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো এই জায়গাগুলো তুমি আরো আমার থেকে অনেক অনেক বেশি কিছু দেখেছো। তো এই জিনিসগুলো তুমি যেটা, তোমার কাছে আমি যেটা জানতে চাই যে তোমার কাছে এই পরিবর্তনগুলোকে কেমন মনে হয়েছে? তুমি তো আরো অনেক আগে আরো অনেক ধরনের, তোমরা, আমাকে ভালো করে মনে আছে, আমার বাবা বলতো যে তোদের তো ভিআইপি ব্যাপার স্যাপার, তোরা তো এখন স্কুলে জুতা পরে যাস, ব্যাগ নিয়ে যাস। আমরা যখন স্কুলে যেতাম তখন আমাদের মাছের ব্যাগ যেটা, সেটাই হচ্ছে ব্যাগ। সেই ব্যাগ স্কুলে নিয়ে আমরা যেতাম, খালি পেয়ে যেতাম। এবং স্কুলটা আমাদের বাড়ির কাছে না, আমরা তোদের যেমন স্কুলে একদম এখান থেকে 200-300 মিটার দূরে, আমাদের স্কুলে হচ্ছে 2-3 কিলোমিটার দূরে। তো আমাদেরকে হেঁটে যেতে হতো। তো এই যে একটা হিউজ চেঞ্জ। তো তুমিও তোমার এই নিয়ে তোমার যদি এক্সপিরিয়েন্স কিছু শেয়ার করো। সমস্যা করে দিই। হ্যাঁ, আমি তো বলতেই পারবো না। তারপরে কথা হচ্ছে, তো চেঞ্জ বলতে এখন কোথার থেকে যে কথাটা বলবো, এখন এইখান থেকে আর অনেক পিছন থেকে। হ্যাঁ, তোমার উপলব্ধি, মানে তুমি এই চেঞ্জ তো অনেক চেঞ্জ, সেটাই চেঞ্জ তো প্রতিনিয়ত চলছে। হ্যাঁ, জগৎটাই হচ্ছে চেঞ্জের ব্যাপার, এক জায়গায় স্থির থাকছে না। আজ যেটা আছে কালকে সেটা নেই, আবার নতুন কিছু আসছে। এইভাবে চলছে, ধাপে ধাপে এগিয়ে চলেছে। হ্যাঁ, এগিয়ে যাচ্ছে। আর সেই এগোনোটা কতটা ফ্রুটফুল হচ্ছে, সমাজের পক্ষে কতটুকু ভালো হচ্ছে, মন্দ হচ্ছে না হচ্ছে, এটা একটু বিচার্য বিষয় রয়েছে, যে কোনটা ভালো হচ্ছে না হচ্ছে। অবশ্য তার পক্ষে এটা আবার দ্বিমত আছে, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, সেই হবে। আর চেঞ্জ বলতে আমরা এই কুশমণির কথা যদি মনে করি, যে কুশমণিকে 1950 সালে দেখেছিলাম, আমি তখন থেকে দেখেছি। 50 সালে তখন ক্লাস 7-এ পড়ি, সেই সময় থেকে কুশমণির সঙ্গে আবার পরিচয়। তখন রাস্তাঘাট, এই যে স্টেট হাইওয়ে আমাদের সামনে আছে, এটাও ছিল না, একটা আইলের মতো রাস্তা ছিল। সবে এটা মাটি টাটি ফেলে সেটাকে তৈরি করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, আর তার বছর দিয়ে পরে ওখানে 8 করেছিল, এরকম ওই করে সেই রাস্তাটা পরবর্তীকালে হয়েছে। আর গাড়ি ঘোড়া বলতে তো কিছুই ছিল না। হ্যাঁ, কাজে রাস্তাও নেই, গাড়ি ঘোড়া নেই, লোকজনও নাই। জায়গাটা বসতবাটি বলতে বর্তমান যেটাকে আমরা প্রপার বলি, এখানে কোনো লোকজন ছিল না, কয়েকটা অফিস ছিল। হ্যাঁ, আর গ্রামের দিকে সেই পার্শ্ববর্তী গ্রামগুলো, তো সেটা করে লোকজন খুব অল্পই ছিল। হাট বাজার ছিল না বলতে গেলে, সপ্তাহে 1-2 দিন করে হাট বাজার হতো, লোকজন নাই সেখানে। ওই সন্ধ্যা হতে হতে, সন্ধ্যাও নয়, তার আগেই, এখন যখন যেই সময় বাজারটা জমজমাট হয়, সেই সময়ে তবে বাজার ভেঙে যায়, ওই সময়টায়। অর্থাৎ সন্ধ্যার অনেক আগেতেই লোকজন পালাচ্ছে বাড়ি ঘর, তাড়াতাড়ি যেতে হবে, কারণ অনেক ঝোপ জঙ্গল পড়ে যেতে হবে, করতে হবে, সব ঠিক আছে। সেই জায়গা থেকে
আমার চোখের সামনে সে জায়গা থেকে রাস্তাঘাট হলো, এটা হলো, সেটা হলো, অনেক কিছু বাড়ি ঘর, ইমারত, অনেক কিছু লোকজন অনেক বাড়লো, হ্যাঁ, বাইরের লোকজন আসলো, এখানকার দেশীয় লোকজন আরও গ্রামের থেকে শহরের দিকে আসলো, কারণ অনেকটা এগিয়ে গেছে। অর্থাৎ আচার আচরণ চলাফেরা ইত্যাদি এই জিনিসগুলো অনেকটা উন্নত হয়ে গেছে। এখানে যারা স্থানীয় যারা ছিল তারা, আমরা এক কথা বলতাম যে মানে যারা দারিদ্রের সময় নিজে অর্থাৎ এখানে যে যারা অফিসার তারা ছিল তাদেরকে বাদ দিলে বাকি গ্রামে যে লোকজনগুলো ছিল আর কি, তাদের পোশাক পরিচ্ছদ সেরকম কিছু ছিল না, জামা কাপড় পরার মতো ছিল না। এমনকি যেটাকে আমরা বলি লেংটি পরা, সেই লেংটি পরা আমরা দেখেছি। হ্যাঁ, জন্মজোর কাজ করতে এসেছে, লেংটি পরে আসছে, একটা জামা বা কাপড় পরার মতো অবস্থা তাদের ছিল না। মানে পরিবেশ পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে, অনেকটা এরকম অবস্থা ছিল। আর মহিলাদের তো যে আমরা যে আব্রু, সে আব্রু বলতে তাদের ছিল না। তারা শুধুমাত্র একটা কাপড় জড়িয়ে কোনো রকম অর্ধেক বুক ঢেকে তারা চলতো, পুরাটা বডিটা ওটা ঢাকতে পারত না। মানে আর্থসামাজিক অবস্থা যদি বলা হয় তাহলে সেই আর্থসামাজিক অবস্থা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, এবং সেটাকে আমরা খারাপ না, এটাকে অনেক কিছু ভালোর দিকেও আমরা বলতে পারি, অনেক ভালো হয়েছে। মানুষের লাইফস্টাইল বা এগুলোকে যদি বলা হয় তাহলে অনেক বেটার হয়েছে। তো আচ্ছা, যাই হোক, এখন আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি। তো আমি যেমন বলতে চাই যে আমার কাছে আজকের দিনে দাঁড়িয়ে যেমন হচ্ছে, মানে একটা জাস্ট দুটো ঘটনা আমি বলছি, মানে ব্যাপারটা বুঝতে পারছি কিনা। মানে আমি দেখেছিলাম একদিন যে আমার বাবা মনে হয় বড় জেঠুকে আপনি করে সম্বোধন করছে, মানে বাবা আর বড় জেঠু ভাই, এবং তুমিও বাবার বড় দাদা, তো আপনি মানে নিজেরা মায়ের পেটের ভাই, অথচ নিজেরা একে অপরকে ভাই হলেও যে যে শ্রদ্ধা বা রেসপেক্ট, হ্যাঁ, বড় যে তাদেরকে সম্মান দেওয়া, তাদের সাথে যেভাবে করা, আপনি বলে সম্বোধন করা, এবং যথেষ্ট সমীহ করে চলা, এই যে এই ব্যাপারটা এখনকার দিনে, যেমন মিঠুদার সাথে আমার খুব পার্সোনালি ভালো সম্পর্ক, রাজুদার সাথে খুব পার্সোনালি সম্পর্ক, বাপিদা বাবুদা এদের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু আমরা যে কোনো কারণে আমরা কিন্তু নর্মাল যে বাবুদা কেমন, মিঠুদা, মানে আমরা কিন্তু আপনি বা এটা বলি না। তো এই যে চেঞ্জেসটাকে তুমি কেমন ভাবে দেখো? মানে আমি বলতে চাচ্ছি যেটা, যে আমার যেমন এখন কিছু জিনিস খারাপ লাগে, যেমন মানে আমি যেমন মনে করি যে গুরুজনদেরকে প্রণাম করা, কোনো একটা জায়গায় গেলে গুরুজনদেরকে প্রণাম করা, এই জিনিসটা অনেকে বলে যে পায়ে জান লেগে আছে, মানে আমাদের অনেকের এরকম কথা শুনেছি যে পায়ে জান লেগে থাকে, পায়ে প্রণাম করলে করা, এটা আবার কি জিনিস, পায়ে প্রণাম করার কি আছে? তো এটা যদিও আমি বাই হার্ট মন থেকে মেনে নিতে পারি না। আমি ব্যক্তিগতভাবে যে কালচারে, যে সংস্কৃতিতে আমি ছোটবেলা থেকে যেভাবে বাবা মা আমাকে করেছে, তাতে কিন্তু আমার মনে হয় প্রণাম করা এটা একটা সংস্কার, গুরুজনদেরকে শ্রদ্ধা করা এটা একটা আমার কালচার। এই জিনিসগুলোকে আমি যদি কেউ না করে, আমি সেটাকে মনে হয় যে কোথায় যেন একটা বিশাল গ্যাপ, এটাকে আমার মেনে নিতে একটু হয়, মনে হয় যে এই জিনিসটা থাকা দরকার। তো তবে হ্যাঁ, আপনিটা কতটা থাকা দরকার সেটা যদিও জিজ্ঞাসা চিহ্ন। তো যাই হোক, এই জিনিসগুলো, এই যে চেঞ্জেসগুলো, এটাকে তুমি কিভাবে নেবে? মানে ঠিকই বলেছিস যে আমাদের হ্যাঁ, আমারও ছিল যে বাবাকে আপনি করে বলা, বাবাকে বলা বা গুরুজন যারা তাদেরকে আপনি করে বলা, এই তখন আমাদের সমাজের এই ব্যবস্থাটাই ছিল, এবং সেটাকে মনে হতো যে শ্রদ্ধা করার জন্য এটা করা হয়েছে। এটা আমাদের আন্তরিকভাবে সেই বিশ্বাসটা তখন ছিল। এবং পরবর্তীকালে ধীরে ধীরে যখন একটা চেঞ্জের দিকে আসলো, তখন এটা যদি আমি বিশ্লেষণ করে দিই, তাহলে আমি মনে করবো যে এটা অনেকটা তখনও শ্রদ্ধা ছিল, এখনও সেই শ্রদ্ধার ভাব নিয়েই আসছে, কিন্তু কথা হচ্ছে যে ওই আপনি থেকে তুমি যে আসাটা, এটা কিন্তু আমি খারাপ মনে করছি না। হ্যাঁ, কারণ এটা আরও মনে হচ্ছে নিকট বলে মনে হয়। হ্যাঁ, আমার দাদা সমবয়সী খুব বা বন্ধু বান্ধব তুই তো করি করা হয়, এসব ক্লোজ। আর ওই আপনি টাপনি বললে পরে মনে হয় একটু যেন দূরত্বটা সেই সময় আমাদের ধারণা ছিল এটাই হচ্ছে শ্রদ্ধা। হ্যাঁ, আপনি বলাটা হচ্ছে শ্রদ্ধার ব্যাপার, মানে সময়ের পরিবেশ পরিস্থিতির সাথে সাথে বেশ কিছু জিনিস চেঞ্জ হয়, মানে তখনকার পরিস্থিতিতে সেটা ভালো ছিল, সেটা ভালো ছিল, পরবর্তীকালে যেটা আসছে সেটাও ভালো। হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, সেই ভালোটা মেনে নিতে হবে, ঠিক আছে, এইভাবে তাহলে রিলেশনশিপটা মনে হয় আরো ক্লোজ। ঠিক ঠিক। এবারে একটু প্রণাম করার ব্যাপারটা নিয়ে বলে, এখনকার জেনারেশন প্রণামটা আর করতে চায় না, যে মাথা ঝুঁকিয়ে প্রণাম করা, এটাকে মানে ওটা আপনির মতো করে ভ্যানিশ করে দিতে চাচ্ছে, মনে হচ্ছে ওটাতে আরো, ওটা থেকেই মানে আমি হয়তো আমার জায়গা থেকে আমার ওটাকে জানি না কেন একটু মেনে নিতে একটু হয়, যে মানে আমার মনে হয় যে এই জিনিসগুলো
থাকা উচিত আমাদের, কিন্তু যেটা এখনকার জেনারেশন সেটা মনে করে যে না ওটা করার কি আছে। তো এই জায়গাটা আমার হয়তো মানে এটা তুমি কিভাবে দেখো এই জিনিসটা প্রণাম করার ব্যাপারটা নিয়ে? প্রণাম করাটার ব্যাপারে সেখানেও তো শ্রদ্ধা ভক্তির ব্যাপার। শ্রদ্ধা ভক্তির প্রণাম, গুরুজনদের প্রণাম করতে হবে, প্রণাম করা উচিত, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রণামটা তাহলে আমি কীভাবে করবো? প্রণামটা আমি পায়ে হাত দিয়ে করবো নাকি ওই এখনকার মতো ভাই ভাই টাটা করবো, কোনটা করবো, এটা একটা ব্যাপার। কিন্তু আমার যেটা আমার ব্যাপারটা কথা হচ্ছে যে প্রণাম জিনিসটা আগেও ছিল, ওইটাকে তুলে দিলে চলবে না। আমার মনে হয় ওইটাই শ্রেয়। মানে আপনিটা চলে গেছে, তোমার সেটা নিয়ে খুব একটা দুঃখ বা আফসোস বা সেটা নিয়ে অতটা নেই, কিন্তু মনে হয় প্রণাম বা শ্রদ্ধা এটা থাকা উচিত। এটা একটা আলাদা ব্যাপার। প্রণাম গুরুজনের পায়ে হাতে প্রণাম করবো, সেখানে বলে পায়ে মাটি আছে, ধুলা আছে, এই ভাবগুলো আসা ঠিক নয়। হ্যাঁ, গুরুজনের দেখা হলো, তার সেখানে প্রণাম করলো, ঠিকই আছে, সেটা দরকার আছে। কিন্তু এখন সেই প্রণামটা অনেকে আজকাল তো উঠে গেছে বলতে গেলে, মানে কেউ করতে চায় না, আর করলেও খুব রেয়ার কেসে দেখা যায় আর কি। যাই হোক, ওটা থাকে। আমি যেটা বলতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি সেটা আমি বুঝতে পেরেছি। মানে তুমি আপনিটাকে তুমি ওতে নেই, কিন্তু এটাতে একটু মনে হয় যে ঠিক না, এটা আমার মত সাথে তুমি একমত, মানে আমার যে ফিলিংস সেই ফিলিংসের সাথে একমত। যাই হোক, এবার একটু আপডেটেড ভার্সনে চলে আসছি। এখানে চলে আসছি যে টপিকটাতে আসছি সেটাতে বয়স বাড়লে মানুষের কি হয়, ইনসিকিউরিটি ফিল হয় বা অনেক কিছু জিনিস চিন্তা ভাবনা বেশি হয়। তো বয়স বাড়ার সাথে সাথে যে জিনিসগুলো আমাদের হয়, তো আমি যেটা বলতে চাই যে বলে যে অর্থই অনর্থের মূল, একটা কথা আছে। তো যাই হোক, এটার মধ্যে অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে আমি একটা ছোট প্রথম পার্ট আমি যাচ্ছি, যেখানে হচ্ছে আমার মনে হয় যে আমি যেমন চাই যে আমার যা যতটুকুই আছে, আমি হয়তো আমার ফ্যামিলির জন্য যাই করেছি না করেছি, সেটা হচ্ছে আমি যেমন চাই যে আমি সবসময় বাই ফোর্স, যেমন আমি চাই যে আমার ওয়াইফের সাথে শেয়ার করতে, যে দেখো আজকে যদি আমি কোনো কারণে কোনো কিছু হয়ে যায়, তাহলে আমার দেখো আমার একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স করা আছে, তুমি 60 লাখ টাকা পেয়ে যাবে, ঠিক আছে। তোমার আমি একটা এলআইসি করেছি, সেটা তো তোমাকে নমিনি করেছি, আরেকটা এলআইসি করেছি, মাকে নমিনি করে রেখেছি। এই জিনিসগুলো যেমন আমি সবসময় শেয়ার বা করতে চাই। যদি ওরা শুনতে চায় না, ওরা শুনলেই বলে যে মরে যাবো, এই কথাটা কেন আসছে, এইসব বলার কি আছে, হ্যাঁ ওগুলো ইসের কথা। কিন্তু আমরা তো যেটা প্র্যাকটিক্যাল সেটা আমি সবসময় বলি, এবং ওদেরকে বলতে চাই জিনিসগুলো আমার কোথায় কি আছে না আছে, যেমন আমি মোটামুটি শেয়ার করি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করি। কিন্তু আমার মনে হয় তোমাদের সময় যে জিনিসটা আমি দেখেছি, বড় জেঠি বা মেয়ে জেঠি, মানে তোর মার ক্ষেত্রে আমার বাবাও কোনো মানে কি আছে না আছে বা কি প্ল্যানিং, এগুলো জিনিস কখনো তাদের ওয়াইফদের সাথে শেয়ার করতো না। তখনকার যে সামাজিক পরিপ্রেক্ষিত, সেটাই তখনকার দিনে ট্রেডিশন ছিল যে না এই ব্যাপারটা শেয়ার করার অতটা কি আছে। এটা আর কি আদৌ মানে আমি যেটা করছি এখনকার দিনে সেটা ভালো না, সেটা যেটা ছিল সেটা ভালো না, এটা নিয়ে তোমার কি মত? এইটা এখানে হচ্ছে এই শেয়ার করার ব্যাপারটা, যেহেতু আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ, আমরা সবাই একটা পরিবারবদ্ধ, পরিবারের সঙ্গে থাকি, কাজে যে কোনো ব্যাপারে অনেক কিছু হয়তো সিক্রেসি থাকতে পারে, কিছু কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু সবটাই সিক্রেসির মধ্যে থাকবে তা নয়। কথা হচ্ছে কিছুটা ওপেন রাখা দরকার আছে, যে সেখানে আমাকে শেয়ার করতেই হবে। যদি কোনো পরিকল্পনা থাকে কিছু করি, মানে অর্ধনারীশ্বর, মানে যেখানে শিবের বলে যে অর্ধনারীশ্বর, মানে একই মধ্যে করা উচিত আর কি। ওইটাই কারণ আমি যার সঙ্গে আছি বা যাদের সঙ্গে আছি, তারা আমার মনের কথা জানবেন, আমি মনে মনে একটা কিছু করবো, সেটা অনেক সময় সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু আমি হয়তো করতে পারি। একটা সারপ্রাইজ দিলাম যে হঠাৎ সবাই অবাক হয়ে গেল, ঠিক ঠিক। কিন্তু মূল জিনিসগুলো সেখানে শেয়ার করার দরকার আছে। আর এই যে সেভিংস যেটা বলবে যে আবার কি আছে না আছে কি আছে, ওইটাকে ফলো করে বলার কিছু দরকার নেই। তবু কথা হচ্ছে তথ্যগুলো জানার দরকার আছে, কারণ মানুষ তো মরণশীল। হ্যাঁ, আমি আজকে যেহেতু বয়সটা আমার কম, আমি মরবো না, বড় বেশি বয়স হলে মরবে কথাটা তা নয়। কে কখন মরবে কেউ জানে না। হঠাৎ করে যদি আবার কিছু ঘটে যায়, হ্যাঁ, আমি পরিবারের কর্তা বা যা কিছু আছে না আছে আমি জানি, কিন্তু আমার ঘটনাটা ঘটার পর তো অন্ধকারে হাতটা দেবে।
যে কিছু কি আছে কি নাই, আদৌ কি আছে কি না, না থাকলেই বা কোথায় আছে কী করে, এইসব হবে। সেই জন্য সে কিছুটা শেয়ারটা থাকার দরকার আছে, যেটা এর অবস্থা আছে। এইভাবে সবাই জানুক যে হচ্ছে, তারপরে আমার বর্তমানে যেন কোনো অসুবিধা না হয়। তবে হ্যাঁ, ওই যে কথাটা যে ওরা সেটা শুনতে চায় না, এগুলো কেন বলতেছে, এটা হচ্ছে ওই যে আমি মরে যাবো এই কথাটা বললে ওদের কাছে এটা খারাপ লাগছে, ব্যাপারটা খারাপ লাগছে, হ্যাঁ সেই জন্য। তাহলে মরে যাওয়ার ব্যাপারটা নয়, হ্যাঁ ব্যাপারটা মরে যাওয়ার ব্যাপার নয়, মৃত্যু তো হবেই, কবে মরবো জানি না, কিছু ব্যাপারটা। তবুও জিনিসটা খোলামেলা থাকা ভালো, হ্যাঁ এটা দরকার আছে, এটা পরিবারের ক্ষেত্রে স্বার্থেই এগুলো করা। মানে আমি পয়েন্টটা কেন বললাম, মানে আমার এক বন্ধু আছে রায়গঞ্জে, দেবব্রত সরকার, তো তার বাবা যেমন হচ্ছে রায়গঞ্জের ইসে ছিলেন, উনি পোস্ট অফিসের মানে হেড পোস্টমাস্টার ছিলেন। তো ওনার কাছে মানে আমার বন্ধুর কাছ থেকে শোনা, পোস্ট অফিসে নাকি বলে মানে কোটি কোটি টাকা, মানে অনেক হাজার হাজার কোটি টাকা, মানে বলছে যেগুলোর কোনো প্রপার্টি ওনার মানে নেই, কেউ জানে না, ওই টাকা ক্লেম করার জন্য কেউ নেই। আগেকার দিনে কি ছিল, যখন ডিজিটাল ছিল না, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, তখন কি করতো, নিজেরাই নিজেদের মধ্যে কিছু তথ্য আদান প্রদান করে, নিজেরাই জালি লোক কি করে, নিজেরাই টাকাটাকে দিয়ে ওরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যাপারটা হতো, মানে চুরি চামারি চলতো এই জিনিসগুলো। মানে টাকা রেখেছে হয়তো কোনো কিছু বলে যায়নি, তো সেই টাকাটা নিরুদ্দেশ, হঠাৎ করে মারা গেছে কোনো একটা ঘটনায় বা কিছু কারণে, তো সেগুলো যেমন কেউ জানতেই পারতো না। তো সেই কারণেই আমার এইটা যদিও বলা, তো আমার মনে হয় যে আমি মনে হয় এই জিনিসগুলো শেয়ার করলে আমার মনে হয় ক্লোজনেসটা বাড়ে, আর আমার মনে হয় এটা ভালো ওই সব দিক থেকে তাকিয়ে, কারণ ওই জিনিসটা, কারণ আলটিমেট সেটা যে জেনুইন পার্সন সে পাচ্ছে না ফেসিলিটিটা, মাঝখান থেকে আলাদা জন্য এসে সেটা ভোগ করছে। তো আমার মনে হয় যে আমার যদি নিয়ারেস্ট যে আমাকে কেয়ার করে, যে আমাকে ভালোবাসে, তাকে যদি আমি জানিয়ে রাখি, তো তারাই পাক, আমার মনে হয় বাইরের লোকের থেকে। সেই জন্য আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। আর হ্যাঁ, আর আরেকটা যেটা ব্যাপার, আমি করছিলাম, কি যেন বলছিলাম, যে আচ্ছা অনেক সময় দেখি যে অনেক কে আছে সে তার জীবদ্দশা অনেক হয়তো সেভিং বা অনেক কিছু করেছে, কিন্তু জীবদ্দশায় সে কোনো কিছু মানে সেরকম করে হয়নি। দেখেছি যে সে যখন কোনো কারণে যখন হয়তো গত হয়েছে, তারপরে দেখি যে তার ছেলে মেয়েরা বিশাল সবকিছু করছে, মানে আমি নাম বলবো না, আমার চোখে আমি এরকম আমি দেখেছি অনেক, যে তারা বিশাল বাড়ি করছে, বিশাল করছে। আমার মনে হয় যে মানুষটার আলটিমেট যে জিনিসটা সবকিছু করেছে এতদিন ধরে করে, সে মানুষটা তার জীবদ্দশায় সে তারই জিনিস সে ভোগ করতে পারলো না, সেই জিনিসগুলো দেখে যেতে পারলো না, কিন্তু তার নিজের ছেলে জাস্ট মারা যাওয়ার 1-2 বছরের মধ্যেই বিশাল করে সবকিছু করছে, এই যে জিনিসগুলো দেখা যায়। তো এই জিনিসটা আমি দেখি, মানে এইটা আমার কথা হচ্ছে, এটা কি ছেলেরা কি ইনসিকিউরিটি ফিল করে, সেই জন্য ছেলেরা কি তারা মানে সেই জিনিসগুলো করে না, না মানে এই জায়গাটা এই জিনিসটা হওয়া উচিত কি? আমার মনে হয় যে এটা হওয়া উচিত না। আমার মনে হয় যে মানুষটার জন্য এত কিছু, সেই মানুষটার তো জীবনে কিছু হওয়া উচিত। মানে আমি বলতে পারলাম কিনা কোয়েশ্চেনটা? না, এটা ধরনের মানসিকতা। হ্যাঁ, আমি সব সঞ্চয় করে যাব, সব রেখে যাবো, নিজে ভোগ করব না, বা বাইরে আউট অফ সবার মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং বা ক্ষেত্রে কোনো রকম উন্নতি করবো না, এই ধরনের অনেক সময় অনেকের একটা আসে আর কি, এই অতফুটানি করে কি হয়, হ্যাঁ আসে 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 পরবর্তীতে ছেলেমেয়েরা পাবে করবে, সেগুলো হয়েছে, এটা মানসিকতার ব্যাপার। তবে এটা এই ধরনের মানসিকতা একেবারে থাকা ঠিক নয়। কারণ হচ্ছে আসে যখন আমার সংস্থান যখন আমার আসে, তখন আমি কেন ভোগ করবো না? শুধু ভোগ করা বলে নয়, শুধু নয়, আমার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা, সেটাকে কেন আমি স্ট্রেট করবো না? হ্যাঁ, আমি ধরো একটা কুড়ে ঘরে পড়ে আসি, ঘরের মধ্যে পড়ে আসি, তার নানা রকম অসুবিধার মধ্যে আসি, অথচ আমি ইচ্ছা করলেই আমি একটা ভালো ঘর করতে পারি, সেটা কেন আমি করবো না? এই অনেকের মানুষের মানে নিজেকে বলে মানে কঞ্জুস, যে পয়সা খরচ করে বেড়ায়, হ্যাঁ এদিকে অয়েল আলু সিদ্ধ ভাত খাই চলে যাবে, হয়তো কিছু খাওয়া যাবে না, এই মানসিকতা থাকা ঠিক। আমি অ্যানসার পেয়ে গেছি। এরপরে একটা নেক্সট ইস্যুতে যাচ্ছি। যেমন আমার বাবা বলতো, আমার বাবা যেমন একদম পার্টিকুলারলি লোনের কিন্তু এগেনস্টে, মানে ধার দেনা নিয়ে করবো না, আমি আমার নিজের সাধ্যে নিজের ক্ষমতায় করবো, আমি ধার দেনা লোন নিয়ে করবো না। আমি আমার বাবাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু যাই হোক
মানে এইটার সাথে মানে চাইলেও আমি দেখেছি যে আমার মনে হয় যে কিছু কিছু স্বপ্ন থাকে আমার, যেটা মনে হয়েছে যে আমি আমার বয়সে থাকতেই করতে পারবো। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যে আজকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি নিজে কার চালাবো, নিজের কার থাকবে, নিজের কার ড্রাইভিং করবো, কিন্তু সত্যি কথা বলতে আমার এনাফ সঞ্চয় নেই, যে কোনো কারণেই হোক আমি করে উঠতে পারিনি, বিভিন্ন লায়াবিলিটি থাকার জন্য বা যে কোনো কারণে। তো সেক্ষেত্রে আমাকে লোন নিতে হয়েছে, বা বিভিন্ন সময় আমি ফ্ল্যাট পারচেস করেছি, লোন নিতে হয়েছে। তো যদিও এটা আমি বাবা যেটা করতো সেটাকে আমি করেই করেছি। তো এই যে আজকালকার দিনে মানুষ নিজের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, সব লোনেই ফুটানি মারে, তো এই জিনিসটা নিয়ে তুমি কি ইয়ং জেনারেশনকে কি মেসেজ দিতে চাও? মানে এই লোন নেওয়াটা তো খারাপ, আমরা সবাই জানি, আমিও জানি, কিন্তু কিছু কিছু সময় যে স্বপ্ন মানে সময়ের মধ্যে আমাকে সেটাই করলে আমার ব্যাখ্যাটা অনেকটা এরকম টাইপের। আর যদি আমি লোন নিই তখন আমি নিজেকে বোঝাবো যে কি করে সেই লোনটাকে শোধ করবো, কিভাবে আরো আমি আমার যে ক্যাপাবিলিটি আছে, কোয়ালিটি আছে, সেটাকে আরো ইমপ্রুভ করবো, যাতে কিভাবে আর্নিং ক্যাপাসিটি আমি বাড়াতে পারি, বা কি করে আমি নিজের সেভিং ক্যাপাবিলিটিটা বাড়াতে পারি। মানে আমার যখন 10,000 টাকা ইনকাম তখন আমি হয়তো 100 টাকা সেভিং করি, যখন 20,000 টাকা ইনকাম তখন হয়তো 200 টাকা সেভিংস করবো, মানে সেভিং ক্যাপাসিটি করে বাড়াবো। তো এইভাবে করে এই চিন্তা ভাবনাটাকে আরো যাতে করি, তো এইভাবে করে আমি ভাবি। যদিও তো তুমি এই লোন নেওয়া বা আজকের জেনারেশনের লোন ক্রেডিট কার্ড এই জিনিসটাকে কিভাবে দেখো? আমি ব্যক্তিগতভাবে যে যা বুঝি, মানে লোনের বিরোধী আমি। হ্যাঁ, লোন নেওয়ার বিরোধী বলে যথাসম্ভব আমার আয়ত্তের মধ্যে যা আছে তার মধ্য দিয়ে আমি চলবো, যতটা সম্ভব এটাই আমি চলবো। কিন্তু সংসারে চলতে গেলে অনেক সময় ঠেকা বেঠেকা এটা সেটা অনেক কিছু ঘটে, সেগুলো করতে গেলে অনেক সময় লোনের চিন্তা ভাবনা আসে। কিন্তু সেটা করতে গেলে চিন্তা করতে হবে যে লোনটা আমি নিব, যেটা দিয়ে যে কাজটা আমি করব, তার আউটপুটটা কী হবে। হ্যাঁ, আমার লোনটা শোধ করার যে ক্যাপাসিটিটা আমার আছে কি না, পরবর্তীকালে এটা যথাসময়ে সেটাকে ঠিকঠাক করে দিতে পারবে না। এমন নয় যে আমি একটা 5তলা বাড়ি করে ফেললাম, একবারে লোন টোন নিয়ে কোটানি করে করলাম, তারপরে দেখা হলো 2 বছর পরে আমার বাড়িটাই নিলামে উঠে গেল। এই জিনিসটাকে ক্যালকুলেশন করতে হবে। সেই সব ক্যালকুলেশন করে যদি দেখি এটা আমার আয়ত্তের মধ্যে আসে, আমি ঠিক এটা ম্যানেজ করতে পারবো, তাহলে আমি আমার এক্সটেনশন আমি করবো, আমি তাকে সরকারি করবো। কথাটা একটা আছে না যে কাটিং কোড মানে আমাকে আগে বুঝতে হবে যে আমার ক্যাপাবিলিটি কতটা, মানে আমি আদৌ সেটা পে করার ক্যাপাবিলিটি আছে কিনা, এবং ফিউচারে আমার যে কোনো সময় ওয়ার্স্ট সিচুয়েশন আসতে পারে, মানে আমাদের যদি সার্ভিস করি যারা, সার্ভিস চলে যেতে পারে, বা যে কোনো সময় আমাদেরকে হয়তো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে, সেই সময় হয়তো আমার ইনকাম সেরকম নাও হতে পারে। তো এই জিনিসগুলোকে একটু আমাদের কনসিডারেশনে, আন্ডার কনসিডারেশনে আনা উচিত, এনে সেইভাবে অ্যাকর্ডিংলি আমাদেরকে মানে ডিসিশনটা নেওয়া উচিত। সেটাই হচ্ছে আর ওটা লোন নিলাম আর সেটা দেদার খরচ করলাম সেটা না, আমাকে সঙ্গে সঙ্গে হিসাব করতে হবে যে কিভাবে আমি আজকে লোন নিলে 10 বছর পরেই হোক আর 10 মাস পরেই হোক, যদি আমার সেই সময় থাকে ওই সময়ের মধ্যে এটাকে শোধ করতে হবে। সেই সময় আমার এই কিভাবে এটা আসবে কিনা, এটা আসবে কিনা, ঠিক সেইটা চিন্তা করে আমি সেটা লোনটা দেবো, তাহলে সেটা আমি কাজটা করতে পারি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি তুমি কি বলতে চাইছো। এবার আমি একটু জাস্ট টপিকটা চেঞ্জ করছি। যেমন তোমাদের সময় তো তখন তো ডিজিটাল এগ ছিল না, এখন তো ডিজিটাল এগ চলে গেছে। এখন তো আমরা যখন দোকানে এখন আমরা চা খাই, চা খাওয়ার পরেও ফোন পেতে পেমেন্ট করি। এখন আমরা 10 টাকার চা খাই, ফোন পেতে পেমেন্ট করি। লঙ্কা কিনি মার্কেট থেকে, সেটাও পারলে ফোন পেতে পেমেন্ট করছি। যা কিছু এখন মানে ক্যাশলেস ইকোনমি যেটা বলছে এখনকার দিনে, তো এরকম একটা তো এটা একটা হেভেন ডিফারেন্স যেটা। তো এই সময় দাঁড়িয়ে আজকে যেটা আমি বলতে যাচ্ছি যে সময়টা কিন্তু মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো ক্যাশ যে বিভিন্ন জায়গায় তুমি ইনভেস্টমেন্ট, মানে আমাদের বলা হয় যে আমাদের কিছুটা সঞ্চয় করা উচিত ভবিষ্যতের জন্য। সবসময় সবকিছু একবারে খরচ করে দেওয়া উচিত না। আমার যে কোনো সময় একটা মেডিকেল এমার্জেন্সি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, তো সেই জন্য কিছু সেভিংস করা উচিত, বা মেডিকেল এমার্জেন্সির জন্য মেডিক্লেম বা এইসব জিনিস, বিভিন্ন জিনিস করা উচিত। তো এই জায়গায় দাঁড়িয়ে কোনোদিনও সেভিংস যে অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্টে হয়তো 6% করে ইন্টারেস্ট দেয়, এটা বাদ দিয়ে কোনোদিনও তুমি এই শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা এইসব জিনিস হয়তো তুমি শুনেছো, বা বিভিন্ন জন করেছে, এলআইসির ওরকম কোনো প্ল্যান, এগুলো করার কথা কোনোদিনও ভেবেছো? যদি না ভেবে থাকো, সেটা কি ভেবে মানে সেই জিনিসগুলোকে তুমি মানে অতটা প্রায়োরিটি দাওনি? মানে আমার কথা হচ্ছে এটা করা উচিত কি উচিত না, আমি সেই জায়গাটা বলতে যাচ্ছি। মানে নর্মাল সেভিংস এর বাদ দিয়ে আলাদা কিছু অ্যাডভান্স সেভিংস করা উচিত কি উচিত না, সেটা নিয়ে কোয়েশ্চেনটা। আমার একই কথা যে ওই যে
লোন নিয়ে যে কথাগুলো বললাম, কথাগুলো হচ্ছে আবার এখানে আমি আমার চিন্তাধারাটা হয়তো ডিভাইড করতে পারি সবার সঙ্গে। এই যে ইনভেস্ট করা কি আমার তো এমনি যে 2 পয়সা যা আছে এটা আছে, ছোটোখাটো সেভিংস আছে, তার থেকেও এটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে তোলা। তার জন্য শেয়ার মার্কেটে টমুক আজকাল অনেক কিছু সামনে আসছে, ছবি আসে যেগুলো লোভনীয় ব্যাপারটা হয়, কিন্তু ওই লোভনীয় জিনিসগুলোতে ওইভাবে চট করে যাওয়াটা ঠিক নয়। হ্যাঁ, অনেকে অনেক কিছু ফাঁদ পেতে বসে আছে আমাদের থেকে নেওয়ার জন্যে। তো সেই ফাঁদে পা দিয়ে আমিও দেখলাম আমার 4 টাকা দিলে 10 টাকা এসে যাচ্ছে 10 দিনের মধ্যে। এই লোভের বশবর্তী হয়ে যদি কিছু করতে যাই এবং সেটা যদি চরম আকার ধারণ করে যায় তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়। মানে লোভের ট্র্যাপে পা দেওয়া উচিত না। কখনো যদি ইনভেস্ট করতে হয় সেটা লোন নিয়ে অনেকে করে ফেলে, তাড়াতাড়ি রাতারাত বড় লোক হয়ে যাবো, লোন নিয়ে সেখানে ইনভেস্ট করছে, সেই সব জিনিস করা উচিত। মানে আমাদের সেই ট্র্যাপ থেকে দূরে থাকা উচিত। হ্যাঁ, যদি আমরা মানে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আমরা যদি কিছু একটা সেভিংস আছে, হয়তো আমি 10 টাকা সেভিংস করি, তারপরে 5 টাকা আমি একটু দেখার জন্য আলাদা জায়গায় দিতে পারি, সেটা আমার ক্যাপাবিলিটি বুঝে, মানে সেইভাবে করে আমাদেরকে জিনিসটা তার নলেজ গ্যাদার করে এক্সপেরিমেন্টও করতে পারি আমি। হ্যাঁ, একটা কিছু আগে নলেজ এক্সপেরিয়েন্স করে তারপরে আমি সেখানে যাব। উইদাউট এক্সপেরিয়েন্স কারো কথার উপর বেস করে, যেটা তুমি বলতে চাইছো যে কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট না করে উইদাউট এনি নলেজ সেই জায়গায় এক্সপ্লোর না করাটাই ভালো, এটাই তুমি বলতে চাচ্ছো। লোন না আগে একটা পরে একটা চোখের সাথে এটা করে এটা হচ্ছে এটা হচ্ছে, যেমন লটারি টিকিট কাটা শুনি অনেক, ঠিক ঠিক, দিনের পর দিন লটারি কেটে যাচ্ছে, এদিকে ঘরে খাওয়ার পয়সা নেই, তাতে শেষ পর্যন্ত দেখা যায় সুইসাইড করছে। ঠিক ঠিক ঠিক, মানে এই জায়গাটা যাতে না হয়, মানে এই জায়গা এই ধরনের যে কিছুগুলোকে আমি পছন্দ করি না। ঠিক ঠিক, করা উচিত, গ্যাম্বলিংটাকে কখনো সাপোর্ট করা উচিত না আমাদের। ঠিক ঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লোভের বশবর্তী হওয়াটাই ঠিক নয়। আমার যা যা প্রয়োজন, ধরো আমার যে সাংসারিক ক্যাপাসিটি আছে, তার জন্য যা যা প্রয়োজন যা কিছু করা, সেইটা হলেই তো একটা হয়। তার থেকে না হয় একটু বেশি থাকলো, হ্যাঁ, আমার হয়তো 2 গুণ থাকতে পারে, কিন্তু আমি 10 গুণের চিন্তা করতে যাবো এবং সেটা সত্যিই গিয়েছে ওই খালে ডুব দিয়ে পড়ে যাবো। যাই হোক, খুব ভালো আজকে সে ধরনের চিন্তা করা উচিত নয়। ঠিক ঠিক, সব সময় পিছনে তাকিয়ে চিন্তা করতে হয় কি করতে হবে। ঠিক হটকারী চিন্তা ভাবনা গুলো ঠিক একদম একদম একদম। যাই হোক, তোমার সাথে আজকে কথা বলে খুবই ভালো লাগলো। তোমাকে আমি বলেছিলাম যে তোমার সাথে 1-1.5 বছর আগে কথা বলেছিলাম, তখন কথা বলে অনেক কিছু জিনিস তোমার কাছ থেকে জানতে পেরেছিলাম, ভালো লেগেছিল। তোমার সাথে আমি ফ্রিলি কথা বলি সবসময়, তো আজকেও অনেকদিন পরে 1.5-2 বছর ধরে আমি বলেছি যে তোমার সাথে কথা বলবো, বিভিন্ন কারণে আমি ব্যাঙ্গালোরে গেছিলাম, এদিক ওদিক যে কোনো কারণে কথা বলার সুযোগ হয়নি। তো আজকে তুমি আমাকে সময় দিয়েছো, কথা বলেছো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, বাই বাই। যাই হোক, কথা কেমন হলো না হলো জানি না, তুমি যা বলবে সেটাই ভালো।